আজকে আমরা কষে দেখি চারের দ্বিতীয় পার্টটা শুরু করছি। দ্বিতীয় পার্টে আমরা 12 নম্বর অঙ্ক থেকে শুরু করছি। 12 নম্বর অঙ্কতে বলেছে একটি চার বাক্সের ভেতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 7.5 ডেসিমিটার, 6 ডেসিমিটার ও 5.4 ডেসিমিটার। তাহলে আমরা ডেসিমিটার। এবার চা ভর্তি বাক্সের ওজন 52 কিগ্রা 350 গ্রাম হলে, কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন 3.75 কিগ্রা হলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে তা নির্ণয় করো। তাহলে আমরা কি করব, তাহলে বাক্সেটার আয়তনটা বার করে নেব। বাক্স মোট আয়তন 12 নম্বর অঙ্ক, বাক্সের মোট আয়তন হবে, দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে আমাদেরকে, সব একই এককে আছে ডেসিমিটারে। তাহলে আমি 7.5 ইন্টু 6 ইন্টু 5.4 ঘন ডেসিমিটার ইকুয়ালস টু, তাহলে হবে আমার এখানে গুণ করে নিতে হবে। তাহলে আমি দেখো 7.5 বাই 10, এখানে 6 ইন্টু 5.4 হবে না, 54 বাই 10। এখানে তাহলে 5 দুগুণে 10, 5 একে 15, 5 75, এইখানে হয়ে যাবে 5 দিয়ে 5 3 15, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, তাহলে হয়ে গেল তোমার 3 তিরিখে 9 ইন্টু 54 ঘন ডেসিমিটার ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 9 4 9 36, 4 9 36, 8 3, 4 9 36, 3 তিরিখে 9, 9 বাই 2 দিয়ে, আচ্ছা আবার একটা 2 দিয়ে কাটা আছে এখানে, 2 দুগুণে 4 27, এখানে হবে 27, 7 9 54, 5 9 দুগুণে 18, 18 8 5 7 9 63, 63 আর 6 9 দুগুণে 18 8 6 24 ঘন ডেসিমিটার। এবার বলে দিয়েছে আমাদের মোট চায়ের ওজন হচ্ছে বাক্স ভর্তি, দেখো বলে দিয়েছে এখানে চা ভর্তি বাক্সের ওজন, চা ওজন প্লাস বাক্সের ওজন ইকুয়ালস টু, বলে দিয়েছে তোমার 52 কেজি 350 গ্রাম, ঠিক আছে। আবার বলে দিয়েছে খালি বাক্সের ওজন, তাহলে আমার কি আছে মাইনাস বাক্সের ওজন আমাকে বলে দিয়েছে 3 কিলো 3 কেজি 750 গ্রাম। তাহলে কি হলো, এখান থেকে আমরা কি পেতে পারি, তাহলে বাক্সের চায়ের ওজন হবে, এটা কেটে গেল, বাক্সের ওজন কেটে গেল, ইকুয়ালস টু শুধু চায়ের ওজন কি হচ্ছে, চায়ের ওজন হবে এখানে 0 0 13 থেকে 6 6 4 12 থেকে 8 8 4 এত কেজি এত গ্রাম। তাহলে চা বাক্সে, সুতরাং বাক্সে চার ওজন 48 কেজি 600 গ্রাম। এবার বলে দিয়েছে আমাদের 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে তা নির্ণয় করে দেখো। তাহলে এখানে বাক্সের আয়তন হচ্ছে এত ঘন ডেসিমিটার আর চায়ের ওজন হচ্ছে এত কেজি, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারি, দেখো তাহলে চায়ের ওজন আর বাস্কের আয়তনের সঙ্গে যদি চাটা ধরে, তাহলে আমাকে কোয়েশ্চেনে জিজ্ঞাসা করেছে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে। তাহলে এইটা হচ্ছে মোট আয়তনের সঙ্গে এই চাটা ধরছে, তাহলে সুতরাং 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন হবে, এইটা হচ্ছে মোট ওজন 48 কিলো
600 মানে এত কেজি, বাই এইটা হচ্ছে আমার আয়তন 243 ঘন ডেসিমিটার। ঠিক আছে, তাহলে এবার আমি কাটাকুটি করি। 48/6/243 বা ইন্টু 10, কারণ এখানে পয়েন্টটা এখানে এসে গুণ হলো, এখানে কেজি বাই ঘন ডেসিমি। তাহলে 2 দিয়ে 6, 4 4 × 8 4, তাহলে 2 দিয়ে কেটে গেল, মানে এখানে হলো 0.2 গ্রাম বা কেজি বাই ঘন ডেসিমিটার। তাহলে এখানে আমাকে জানতে চাইছে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে। সুতরাং 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন হবে 200 গ্রাম। এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, এখানে দেখো 0.2 কেজি, তাই জন্য কেজি আমি যদি পয়েন্ট তুলে দিই তাহলে আমার 200 গ্রাম হবে, তাই জন্যই আমি 200 গ্রামটা লিখলাম। আর এখানে ঘন ডেসিমিটারটা লিখে দিয়েছি বলে আর এইটা লিখলাম না, এইটাই মানে হচ্ছে 1 ঘন ডেসিমিটারের ওজন হচ্ছে 200 গ্রাম। ঠিক আছে, তাই জন্য এইটাকে পুরোটা আমি যখনই আগে ঘন ডেসিমিটার লিখে দিয়েছি বলে এখানে শুধু গ্রাম চলে এলো, তখন আর এই এককটা আসবে না। এবার চলো তাহলে 13 নম্বর অঙ্কটা দেখা যাক কি বলেছে। 13 নম্বর অঙ্কটা বলেছে একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য x সেন্টিমিটার, বেদ হচ্ছে 1 মিলিমিটার। বেদ মানে হচ্ছে চওড়া, মানে কতটা সে মোটা, কতটা সে মোটা। ঠিক আছে, বেদ মানে হচ্ছে ওইটা। আর প্লেটটির ওজন হচ্ছে 4725 গ্রাম। যদি 1 ঘন ডেসিমিটার পিতলের ওজন হয় 8.4 গ্রাম, তাহলে এক্স এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রশ্নানুসারে কি ধরে নিই, প্রশ্নানুসারে ধরি প্লেটটির দৈর্ঘ্য x সেন্টিমিটার, ধরি না, প্রশ্নানুসারে প্লেটটির দৈর্ঘ্য হচ্ছে x, কারণ আমাকে বলেই দিয়েছে প্লেটটির দৈর্ঘ্য x সেন্টিমিটার। আর বেদ হচ্ছে 1 মিলিমিটার। বা আমি এইটাকে মিলিমিটারটাকে যদি সেন্টিমিটারে নিয়ে আসি তাহলে কি করতে হবে, 1 ঘর আগে, তাহলে 1.1 সেন্টিমিটার। আর বলে দিয়েছে তাহলে আয়তন কি হবে, আয়তন হবে কারণ আমার প্লেটটির দৈর্ঘ্য যা হবে প্রস্থও তাই হবে, কারণ প্লেটটি বলে দিয়েছে বর্গাকার, তাই জন্য আয়তন হবে x² ইন্টু 0.1 ঘন সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে 1 ঘন, আবার বলে দিয়েছে 1 ঘন সেন্টিমিটার পিতলের ওজন 8.4 গ্রাম। তাহলে সুতরাং 1 ঘন এখানে বলে দিই ঘন সেন্টিমিটার, আমি 1 ঘন সেন্টিমিটার পিতলের ওজন বলে দিয়েছে এত গ্রাম। সুতরাং আমাদের এত ঘন সেন্টিমিটার, তাহলে এর আয়তনের সমান কত হচ্ছে তাহলে আমরা বার করে নিতে পারবো। সুতরাং প্লেটটির ওজন হবে x² ইন্টু 0.1 ইন্টু এত গ্রাম। এবার বলে দিয়েছে যে
মিলিমিটার। প্লেটটির ওজন টোটাল বলে দিয়েছে এত 4725 গ্রাম। তাহলে আমরা প্রশ্ন অনুসারে কি লিখতে পারি, এটাই তো টোটাল তার গ্রাম হচ্ছে, এটার ওজনের সঙ্গে ওই প্লেটটার ওজনটা মিলবে। তাহলে প্রশ্ন অনুসারে আমরা লিখতেই পারি, প্রশ্ন অনুসারে এক্স স্কোয়ার ইন্টু 0.1 ইন্টু 8.4 ইকুয়ালস টু, এইটা তার মোট আয়তন, মোট ওজন, এটা হচ্ছে মোট ওজন, কারণ আয়তন ইন্টু প্রত্যেকটা ঘন সেন্টিমিটারের ওজন বলে দিয়েছে, আর এটা হচ্ছে আমার এক ঘন প্লেটটার ঘন সেন্টিমিটার কত, আর এটা প্রত্যেক ঘন সেন্টিমিটারের ওজন ইন্টু করলে আমি মোট প্লেটটার ওজন পাবো। মোট প্লেটটার ওজনের সঙ্গে এই প্লেটটার ওজনটা সমান, তাহলে বলে দিয়েছি 4725। তাহলে এবার আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4725 ডিভাইড বাই 84 ইন্টু 1, এইখানে একটা হলো উপরে, তাহলে 10 হয়ে যাবে। আবার এখানে 8.4 আছে, তাহলে আমরা উপরে আরেকখানা 10 লিখে দিতে পারি। তাহলে দেখো কি হবে, এইখানে হচ্ছে তোমার এক্স সমান সমান হয়ে যাচ্ছে, আমরা তাহলে রুট ওভারের মধ্যে করে নিতে পারি কি, 4725কে আমরা 5 5 25, 4725কে আমরা 5 দিয়ে করলাম 945 হলো, 945 হলো, 5 দিয়ে করলাম 5 189, 189, আবার 3 দিয়ে করলাম, 3 দিয়ে করলে হচ্ছে 63, এখানে 3 দিয়ে করলাম, 3 দিয়ে 6 21, 3 7 21, ঠিক আছে। আবার 84কে ভেঙে নিই, 84কে ভাঙলে হয়ে যাচ্ছে 2 দিয়ে করলে, এখানে রাফ করে নেবে তোমরা, 4 2 2 2 21, 3 7 21, তাহলে হয়ে গেল এখানে 5 ইন্টু 5 5 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 বাই 7, তলায় হলো 84কে ভাঙলে ইন্টু 10 ইন্টু 10 বাই 84কে ভাঙলে 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 7, তাহলে 7 7 কেটে গেল, এখানে 2, এখানে 3 3 কেটে গেল, এখানে রইল তাহলে তোমার কটা কি রইল, এখানে রইল 5 2 10, এখান থেকে তাহলে একটা 10 বেরোলো, 3 3 3, এখানে 3টে 3 হবে, আরেকখানা 3 হবে, এখানে 3টে 3 আছে, এখানে আমি 2টো 3 লিখেছি, এইখান থেকে তাহলে 5 বেরোলো একটা, ইন্টু 3 বেরোলো, আর বেরোলো তোমার 5 2 10, 5 2 10, 5 2 10, 5 2 10, তাহলে এখান থেকে একটা 5, এখান থেকে আরেকটা 5 5, তাহলে হয়ে গেল 75 গ্রাম, 25 থেকে 75 গ্রাম, ঠিক আছে। তাহলে আমাদের প্রশ্ন কি চাইছে, 1 ঘন ডেসিমিটার না, এইটা ভুল বললাম, তাহলে বললো কি, তাহলে এক্স এর মান কত হবে নির্ণয় করো। এক্স আমাদের বলে দিয়েছিল কি, দৈর্ঘ্য হবে এত সেন্টিমিটার, তাহলে এখানে আমি একটু ইয়েটা ভুল লিখেছি, এখানে হবে সেন্টিমিটার, 75 সেন্টিমিটার। সুতরাং এখানে বর্গাকার প্লেট বলে দিয়েছে, তাহলে দৈর্ঘ্য যা হবে প্রস্থও তাই হবে, প্রস্থও হবে 75 সেন্টিমিটার, আর দৈর্ঘ্য হবে 75 সেন্টিমিটার। তাহলে আমরা পরের কথায় লিখি, সুতরাং প্লেটটির দৈর্ঘ্য ও প্রস্থ হবে 75 সেন্টিমিটার, এটাই হবে অ্যান্সার, ঠিক আছে। এবার আমরা চলে যাব 14 নম্বর অঙ্ক। দেখো 14 নম্বর অঙ্কটাতে বলেছে, এবার আমরা 14 নম্বর অঙ্কটা শুরু করছি। 14 নম্বর অঙ্কতে কি বলেছে,
বলেছে তোমার চাঁদমারির রাস্তাটি উঁচু করতে হবে, তাই রাস্তার দুপাশে 30টি সমান গভীর ও সমান মাপের আয়তনাকার গর্ত করে সেই মাটি দিয়ে রাস্তাটি উঁচু করতে হবে। উঁচু করা হয়েছে। যদি প্রতিটি গর্তের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 14 মিটার এবং 8 মিটার হয়, তবে ওই রাস্তাটি তৈরি করতে মোট 2520 ঘনমিটার মাটি লেগে থাকে। তবে প্রতিটি গর্তের গভীরতা হিসাব করে লেখো। তাহলে দেখো, আমরা ধরেই নিই প্রতিটি গর্তের ধরি গর্তের গভীরতা x মিটার, তাহলে প্রতিটি গর্তের আয়তন ইকুয়ালস টু হবে, আমাকে দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে, দৈর্ঘ্য বলে দিয়েছে তোমার 14 ইন্টু 8 ইন্টু এক্স, এত ঘনমিটার। তাহলে 30টি, সুতরাং 30খানা কাটা হয়েছিল, 30খানা গর্ত করা হয়েছিল। তাহলে টোটাল হবে 30টি গর্তের মোট আয়তন হবে 14 ইন্টু 8 ইন্টু এক্স ইন্টু 30, এত ঘনমিটার। আমরা এটাকে এরকম অবস্থায় ছেড়ে দেবো, কারণ আর কিছু করার নেই। এবার প্রশ্নানুসারে দেখো কি বলেছে। দেখো, যে এই মাটিটাই তো তোলা হয়েছে, টোটাল হচ্ছে এই মাটিটাই তুলে তো রাস্তাটাকে উঁচু করা হয়েছে। এই মাটিটাই সমান সমান আমরা লিখতে পারি 2520 ঘনমিটার, কারণ এই যা মাটি উঠেছে সেই মাটিটা দিয়ে ওর রাস্তাটাকে উঁচু করা হয়েছে। তাহলে সুতরাং প্রশ্নানুসারে কি লিখতে পারি? প্রশ্নানুসারে লিখতে পারি 14 ইন্টু 8 ইন্টু এক্স ইন্টু 30 ইকুয়ালস টু 2520। এই ঘনমিটারটাও যা, এই ঘনমিটারটাই তাই, কারণ এইটা টোটাল মাটি তোলা হয়েছে, আর এটা হচ্ছে আমার 30খানাতে মোট কত আয়তন হয়েছে। এই সমান আয়তনের সমান হচ্ছে এই মাটিটার আয়তন। ঠিক আছে, তাহলে অর দাও, অর হলে পরে বাকি সব নিচে চলে যাবে। এক্স 2520 বাই 14 ইন্টু 8 ইন্টু 30, এখানে 0 কাটলো, এখানে তোমার 8 দিয়ে 4 দিয়ে চলে যাবে, 4 14 দিয়ে তো 14 7 দিনে 14 7 দিনে 21 7 6 42, 7 দিনে 14 7 দিনে 21 4 7 6 42, এখানে 18 হয়ে যাচ্ছে। 8 দিনে 18, 4 দুগুণে 8, 4 না, এখানে তোমার হবে 2 দিয়ে কাটি, এখানে 2 দিয়ে কাটলে হবে 4, এখানে 9 দুগুণে 18, এখানে 3 দিয়ে কাটলে 3, তাহলে 3/4, এখানে হলো 3/4। এখানে আমাদের কি একক থাকবে? 3/4। সুতরাং এক্স আমরা কি ধরেছিলাম? এক্স ধরেছিলাম আমরা গর্তের গভীরতা। সুতরাং এক্সের গর্তের এখানে আমাকে বলতে হবে, তাহলে বলেছে তবে প্রতিটি গর্তের গভীরতা কত। সুতরাং 3/4কে আমরা এখানে মিটার হিসাবে ধরেছি, এখানে মিটার দিয়ে ঘনমিটার আছে, তাহলে 3/4কে আমরা মিলিমিটারে নিয়ে চলে যাই বা সেন্টিমিটারে নিয়ে চলে যাই, তাহলে 100 দিয়ে গুণ করতে হবে, মিলিমিটারে নিয়ে গেলে 1000 দিয়ে গুণ করতে হবে, আমাকে মিলিমিটার বা এটা নেওয়া হচ্ছে সেন্টিমিটার। তাহলে 25/175 সেন্টিমিটার। তাহলে হচ্ছে 75 সেন্টিমিটারটা কি হচ্ছে? এক্স। তাহলে আমরা কি লিখতে পারি? গর্তের, সুতরাং প্রতিটি গর্তের নিয়ে প্রতিটি গর্তের গভীরতা 75 সেন্টিমিটার।
হবে, এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, এবার আমরা চলে যাই, চলো পরের অঙ্কটায়। পরের অঙ্কটা হচ্ছে 15 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্কতে কি বলেছে? 15 নম্বর অঙ্কটা দেখো বলে দিয়েছে, এই অঙ্কটা একটুখানি ভালো করে বুঝবে তোমরা। 15 নম্বর অঙ্কটা এখানে বলে দিয়েছে, একটি ঘনাকৃতি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটি 1/3 অংশ পূর্ণ থাকে। ঠিক আছে, 1/3 অংশ পূর্ণ থাকে। চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে, দেখো এখানে একটি দৈর্ঘ্য বলে দিয়েছে, কারণ দৈর্ঘ্য কেন একটি বলে দিয়েছে, কারণ ঘনাকৃতি বলে দিয়েছে, তাই জন্য ঘনাকৃতি বলে দিলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান হয়, তাই জন্য দৈর্ঘ্য একটা বলে দিয়েছে 1.2 মিটার। প্রতিটি বালতিতে কত লিটার করে জল ছিল? তাহলে আমরা প্রথমে চৌবাচ্চাটির আয়তনটা বার করি। আয়তন হবে 1.2 ইন্টু 1.2 ইন্টু 1.2 ঘন মিটার। সুতরাং এখানে কত হবে? 12 দুগুণে 24, 12 144, 144 ইন্টু 12 তাহলে 12 4 48, 12 4 48, 2 52, 5 12 5 17, তাহলে 3টে ঘর পর পয়েন্ট বসে গেল 1.728 ঘন মিটার। ঠিক আছে, এবার আমরা কি জানি? 1 ঘন ডেসিমিটার সমান সমান 1 লিটার। 1 ঘন ডেসিমিটার সমান সমান 1 লিটার। তাহলে এই ঘন মিটারটাকে আমরা ঘন ডেসিমিটারে প্রকাশ করতেই পারি। সুতরাং 1.728 ঘন মিটার সমান সমান কত দিয়ে গুণ করতে হবে? ঘন ডেসিমিটার হলে পরে 1.728 ইন্টু 1000 দিয়ে গুণ করতে হবে ঘন ডেসিমিটার, তাহলে ঘন ডেসিমিটার ইকুয়ালস টু তাহলে কত হবে? 28,000, 3টে ঘর পর পয়েন্ট বসবে, এত ঘন ডেসিমিটার। সুতরাং এত ঘন ডেসিমিটার, এত ঘন ডেসিমিটার সমান সমান আমাকে তাহলে হয়ে গেল এত লিটার। তাহলে আমরা আবার কি জানি? 64 বালতি, আবার বলেছে 64 বালতি জল তুলে নিলে 1/3 অংশ পূর্ণ থাকে, তাহলে খালি থাকে কত? সুতরাং 64 বালতি জল তুলে নিলে 1/3 অংশ পূর্ণ থাকে, সুতরাং খালি থাকে 1 মাইনাস 1/3 অংশ, মানে 2/3 অংশ খালি থাকে। তাহলে চৌবাচ্চা 2/3 অংশ মানে কত লিটার জল হবে? সুতরাং 2/3 অংশ সমান সমান 1728 ইন্টু 2/3 এত লিটার। তাহলে 3 দিয়ে কাটি, 3 5 15, 2 3 7 21, 3 6 18, এইখানে তাহলে হয়ে যাচ্ছে 11,500 ঘন লিটার। তাহলে এবার বলেছে 64 বালতি, এবার দেখো বলেছে 64 বালতি তুললে পরে আমার 2/3 অংশ খালি হয়ে যায়, তাহলে 2/3 অংশ মানে এইটা এত লিটার জল উঠছে। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি? 64 বালতি সমান সমান এত লিটার জল, তাই তো? কারণ আমার 2/3 অংশ খালি হয়ে গেছে, 64 বালতি জল তোলা মানে আমাকে বলে দিয়েছে 1/3 অংশ পূর্ণ থাকে, তাহলে 2/3 অংশ খালি হয়ে গেছে আমার। আবার এখান থেকে আমরা কি জানতে পারি? 2/3 অংশ মানে হচ্ছে 1152 লিটার, আবার 64 বালতি তোলা মানে হয়ে যাচ্ছে 152 লিটার। তাহলে 1 বালতি
সমান সমান কী হবে 1152 ইকুয়ালস টু হয়ে যাবে 18 লিটার। 8×8 = 64, 8 দিয়ে কাটলে পরে হয়ে যাচ্ছে 8 দিয়ে 62, 8 17, 8 এইভাবে হয়ে যাচ্ছে। 2 দিয়ে করলে 3 দুগুণে 6, 2 দুগুণে 10, 7 দুগুণে 14, 6 দুগুণে 12, এখানে 16, এখানে 16 দুগুণে 16, এখানে 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 4 1, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 8 দুগুণে 16। এবার 4 4 7 4 28, 4 দিয়ে 5, 4 7 4 28, 4 দুগুণে 8, এখানে 4 দিয়ে কাটলে 4 4 4 8 4 32, 18, সুতরাং 18 লিটার। তাহলে আমাকে প্রশ্নতে কি চেয়েছে? প্রশ্নতে চেয়েছে তোমার প্রতিটি বালতিতে কত লিটার হিসাবে জল থাকে 18 লিটার। তাহলে তোমরা এরকমভাবে লিখে দেবে প্রতিটি বালতিতে, সুতরাং প্রতিটি বালতিতে 18 লিটার জল থাকে। অ্যান্সার হয়ে গেল। এবার দেখো 16টাও তাই বলেছে, একই রকম বলেছে 16টা। দেখো এক গ্রোস ডেসলাই বাক্সে প্রতিটি প্যাকেটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ডেসিমিটারে বলে দিয়েছে। তাহলে প্রতিটি বাক্সের আয়তন আমরা নির্ণয় করতে পারবো। একটি ডেসলাই বাক্সের আয়তন হিসাব করে দেখি, তাহলে বুঝতে পারবে। এবং 1 গ্রোস = 12 ডজন বলে দিয়েছে, কিন্তু প্রতিটি ডেসলাই বাক্সের উচ্চতা 5 সেন্টিমিটার এবং 35 সেন্টিমিটার হয়, তবে তার উচ্চতা কত হবে সেটা তোমরা বলতেই পারবে। এটা নিজেরাও করে নিতে পারবে, এটাও এই আগের মতনই। আমি তাহলে এবার 17 নম্বর অঙ্কটাতে যাই। এটা তোমাদের জন্য ছেড়ে দিলাম, তোমরা নিজেরাই করে করতে পারবে। যদি না করতে পারো তো আমাকে বলবে কমেন্ট বক্সে, আমি তাহলে অঙ্কটা আরেকবার করিয়ে দেবো, ঠিক আছে? তাহলে 17 নম্বর অঙ্কটাতে কি বলেছে? 17 নম্বর অঙ্কটায় বলেছে 2.1 মিটার দীর্ঘ ও 1.5 মিটার প্রস্থ একটি আয়তঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চায় আরও 630 লিটার জল ঢাললে জলের গভীরতাটা কতটা বৃদ্ধি পাবে? তাহলে দেখো কি বলেছে, আমি একটু ছবিটা এঁকে দিই তোমাদের। এইটা একটা চৌবাচ্চা, এখানে বলে দিয়েছে কিছুটা জলে পূর্ণ আছে, মনে করে এতটা জলে পূর্ণ আছে। আর 630 লিটার আবার এতে জল ঢাললো, 630 লিটার জল ঢেলে দিল। তাহলে আমার মনে করো এতটা এবার উচ্চতাটা হয়ে গেল। আগে ছিল এইটা, এখন এর উচ্চতাটা বাড়লো। তার মানে আমার এইটুকুনিটাই হচ্ছে জলের 630 লিটার জল ঢেলেছে। আর এইটুকুনিটার উচ্চতা আমার কত ধরি, এই ধরে নিলাম এইটুকুনিটার উচ্চতা, এইটুকুনিটার। তাহলে দেখো কি লিখতে পারি, তাহলে লিখতে পারি এইটুকুনিটার আয়তন আমরা কি লিখতে পারি? দেখো এখানে দৈর্ঘ্য এইটার যা আছে এইটারও তাই থাকবে, ঠিক আছে? তাহলে দৈর্ঘ্য কি আছে? দৈর্ঘ্য বলে দিয়েছে আমাকে, দৈর্ঘ্য বলে দিয়েছে 20 মিটার। তাহলে 20 মিটার ধরে নিই। তাহলে আমাদের দৈর্ঘ্য কত বলে দিয়েছে? দৈর্ঘ্য হচ্ছে 2.1 মিটার। আর প্রস্থটা বলে দিয়েছে তোমার, দৈর্ঘ্য এইটা হলে প্রস্থটা বলে দিয়েছে, চওড়াটা বলে দিয়েছে 1.5 মিটার। তাহলে সুতরাং আয়তন, এই আয়তনটার সঙ্গে এই আয়তনটা সমান হতে হবে। তাহলে দেখো, সুতরাং প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি? প্রশ্নানুসারে লিখতে পারি আমরা 1.5। দেখো আরেকখানা আমি তোমাকে আমরা কি জানি? আমরা জানি 1 ঘন ডেসিমিটার = 1 লিটার। সুতরাং দেখো এখানে সব মিটারে বলে দিয়েছে, 1.5 × 2.1
মিটার। তাহলে আমি এটাকে যদি ডেসিমিটারে নিয়ে যাই তাহলে দুটোকেই 10 দিয়ে গুণ করতে হবে, তার জন্য দুটো 10 লাগবে। আর এইচটা আমরা ধরে নিয়েছি এইচ, ঠিক আছে। তাহলে সুতরাং হচ্ছে 630। এইটা এবার আমাদের হলো তো, কারণ এইটা ঘন ডেসিমিটার সমান সমান 1 লিটার হয়ে গেল, তাহলে এইটা ঘন ডেসিমিটারে চলে এলো। আর এইটা হয়ে যাচ্ছে তোমার লিটার, তাহলে 1 ঘন ডেসিমিটার সমান সমান লিটার, তাহলে এইটার সঙ্গে এইটা মিললো। তো এবার আমরা কি বার করব, এইচটা বার করব। এইচটা বার করতে গেলে কি হবে, 630, এখানে পয়েন্টগুলো উঠে যাবে কারণ 10 গুণ করে দিয়েছি, ঠিক আছে। 10 গুণ করলে ঘন ডেসিমিটার, মিটার থেকে ঘন ডেসিমিটার একটা ঘর, তাহলে পয়েন্টগুলো উঠে গেল। বাই 15 ইন্টু 21 ইন্টু 10 বাই ইন্টু 10 ইকুয়ালস টু কী হবে, 10 বাই 10 ইন্টু 10 15, 3 7 21, 3 2 6, 3 1 3 0, 7 3 21, 30, 15 2 30। তাহলে এখানে কি হলো, 2.2। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে একটুখানি অঙ্কটা ভুল করে ফেলেছি, এখানে পয়েন্ট উঠিয়ে দিয়েছি, আবার 10 গুণ করেছি, তার ফলে এখানে 15 আর 21 রেখে দিয়েছি, আবার 10 10ও রেখে দিয়েছি, তাহলে তো আমাদের ভুল হয়ে গেছে। তাই জন্য এখানে পয়েন্টটা তুলবে না, এখানে শুধু 10গুলোকে গুণ করে দেবে, বা এই 10গুলোকে কেটে দিয়ে শুধু 15 হবে, কারণ 1.5 সঙ্গে 10 গুণ করলে 15 হয়, 2.1 এর সঙ্গে 10 গুণ করলে 2 হয়, তাহলে এখানে এইটা হবে না, এখানে হবে 2 হবে, তাহলে হবে 2 ডেসিমিটার। সুতরাং আমাকে কি জানতে চেয়েছে বলে, গভীরতাটা, জলের গভীরতাটা 630 লিটার জল ঢাললে গভীরতা 2 ডেসিমিটার বৃদ্ধি পাবে। মানে 2 ডেসিমিটার মানে হয়ে যাচ্ছে এইটা, 2 ডেসিমিটার মানে হয়ে যাচ্ছে এইটা। এটা তো আমরা 630 লিটার জল ঢেলেছিলাম, আগে এতটা ছিল, আর বাকিটা এইটুকুনি বৃদ্ধি পেয়েছে, তাহলে 2 ডেসিমিটার হচ্ছে এইটুকুনিটা, তাহলে জলের গভীরতাটা বৃদ্ধি পাবে। এবার চলে আসি 18 নম্বর অঙ্কটায়। 18 নম্বর অঙ্কটাতে চলে আসি। 18 নম্বর অঙ্কটায় বলেছে, দেখো, এই গ্রামের আয়তকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 20 মিটার ও 15 মিটার হলে মাঠের ভিতরে 4 কোণায় 4টে পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনাকৃতি গর্ত কেটে অপসারিত মাটি জমির উপরে ছড়িয়ে দেওয়া হলো। মাঠের তলের উচ্চতাটা কতটা বৃদ্ধি পাবে? তাহলে দেখো, তাহলে 4টে জমি এখানে আমরা তাহলে দেখি, আমি একটু ছবিটা এঁকে দিই, তাহলে তোমাদের পরিষ্কার হবে। আমাদের কি বলেছে, প্রথমে বলে দিয়েছে এখানে 18 নম্বর অঙ্কটা, তাহলে 20 মিটার দৈর্ঘ্য, 20 মিটার, আর এটা হচ্ছে তোমার 15 মিটার, আবার 4 মিটার করে আমাদের বলে দিয়েছে এখানে গর্ত কাটা হয়েছে 4 মিটার করে, 4 মিটার 4 মিটার 4 মিটার 4 মিটার করে এখানে গর্ত কাটা হয়েছে। এই গর্ত থেকে যা মাটি বেরিয়েছে, এই গর্ত থেকে যা মাটি বেরিয়েছে এখানে ঢালা হয়েছে, তার ফলে কি হবে, মাঠটার দৈর্ঘ্যটা, উচ্চতাটা শুধু বাড়বে, দৈর্ঘ্য প্রস্থ একই থাকবে। তাহলে সুতরাং আমাদের কি বার করতে হবে, 4টে গর্ত থেকে আমাকে অপসারিত করতে হবে, মাটি কত অপসারিত হয়েছে, 4টি গর্ত থেকে অপসারিত মাটি 4 ইন্টু, দেখো দৈর্ঘ্য প্রস্থ আর গভীরতাতেও 4 বলে দিয়েছে, 4 ইন্টু 4 ইন্টু 4, এত ঘনমিটার।
চারটে পকেট, চারটে গর্ত করা হয়েছে, আর 4 মিটার দৈর্ঘ্য, 4 মিটার প্রস্থ আর 4 মিটার গভীরতাও করা হয়েছে। তাহলে 16 16 4 64 ইন্টু 4 ইকুয়ালস টু 4 4 16, হাতে গেলে 1, 6 4 24 25 ঘন মিটার। এই ঘনমিটার মাটিটাই এই মাঠটার মধ্যে ফেলা হয়েছে, তবেই তো মাঠটার উচ্চতাটা বেড়েছে। তাহলে এবার 4টে পিলারের জন্য তো জমি ক্ষেত্রফল কত হয়ে গেছে? 4টি পিলার জন্য জমি দৈর্ঘ্য প্রস্থের উচ্চতাটাও কমেছে, মোট ক্ষেত্রফল কমেছে। কমেছে 4 ইন্টু 4 আর 4টে গর্তের জন্য, তাহলে এত বর্গ মিটার, 16 16 4 64 বর্গ মিটার জমিটার ক্ষেত্রফল কমে গেছে। এইগুলো তো শুধু পিলার হয়ে গেছে, এইখানে তো আর মাটি পড়বে না, এইগুলো মাটিটাই এই মাঝখানে এসে ঢালা হয়েছে। তাহলে অবশিষ্ট জমির ক্ষেত্রফল তাহলে কত হবে? অবশিষ্ট জমির ক্ষেত্রফল হচ্ছে, দেখো অবশিষ্ট জমির, এখানে জমিটার ক্ষেত্রফল আগে বের করে নিই। জমির ক্ষেত্রফল হবে 15 মিটার ইন্টু 20 মিটার, এত বর্গ মিটার, সমান সমান 15 দুগুণে 30, 300 বর্গ মিটার। পিলার দেওয়ার পর অবশিষ্ট জমির ক্ষেত্রফল হবে 300 মাইনাস 64, কারণ 64 4টে হচ্ছে এত বর্গ মিটার, 6 এখান থেকে 6 7 3 1 2 236 বর্গ মিটার। তাহলে অবশিষ্ট জমির ক্ষেত্রফল হয়ে গেল 236 বর্গ মিটার। এবার আমরা ধরে নিচ্ছি এই জমিটা, এই মাটিগুলোর থেকে এইচ তুললে পরে এইচ মিটার উচ্চতা বাড়বে। তাহলে ধরি মাটি ফেলার পর জমির উচ্চতা বাড়বে এইচ মিটার, ঠিক আছে? তাহলে সুতরাং আমাদের কতটা মাটি বেরিয়েছিল? আমাদের মাটি বেরিয়েছিল তোমার 256 ঘনমিটার, আর আমাদের জমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা হলে তার আয়তন হবে। তাহলে প্রশ্নানুসারে কি লিখতে পারি? প্রশ্নানুসারে লিখতে পারি জমির ক্ষেত্রফল, মানে এইটাই তো এখন জমির ক্ষেত্রফল, কারণ বাকিটা তো আমার এই 64 বর্গমিটার তো গর্তের জন্য চলে গেছে। তাহলে ইন্টু এইচ, এই যে মাটির এই উচ্চতাটাই সমান সমান এই মাটির সঙ্গে সমান হবে, কারণ এই মাটিটাই তো আমরা ফেলেছিলাম। আর এইচ ইজ ইকুয়াল টু 256 বাই 236। তাহলে কি হচ্ছে, এখানে কাটাকুটি করলে 2 দিয়ে কাটলে 2 1 2, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 2 1 2, 2 1 2, 8 দুগুণে 16, 2 দিয়ে কাটলে 6 দুগুণে 4 দুগুণে 8, এইখানে 5 দুগুণে 10, 9 দুগুণে 18, 64 বাই 59। এটাকে ভাগ করলে কত হবে? 64 থেকে 59 দিয়ে ভাগ করতে হবে 1, 59। এখানে 14 থেকে 9 গেলে, 14 থেকে 9 গেলে 1 2 3 4 5, তাহলে হয়ে যাচ্ছে এত মিটার করে রাখবে। তাহলে হবে 1 পূর্ণ
5/59 মিটার। এটা হবে উচ্চতা, এত মিটার হবে এর উচ্চতা। সুতরাং কি লিখতে পারি, কতটা বাড়বে, জমির উচ্চতা বাড়বে 1/5/59 মিটার। এটাই অ্যান্সার হয়ে গেল। আরও তোমাদের কতগুলো অঙ্ক বাকি রয়েছে, এইটা পরের ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করতে থাকো। আমি খুব তাড়াতাড়ি এই ভিডিওটা তোমাদের করে ইউটিউবে ছেড়ে দেবো, ঠিক আছে? আর এই ভিডিওটা তোমার ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক আর শেয়ার করো অবশ্যই, ঠিক আছে? ধন্যবাদ।